সঙ্গে আজকে আছেন জগন্নাথ সরকার। জগন্নাথ দা, আপনাকে নমস্কার। যে বিষয়ে যাব, যেভাবে শিলিগুড়িতে রেল দুর্ঘটনা হলো এবং তারপরে কিন্তু বিভিন্ন নেতৃত্বরা গেছেন, বিজেপির তরফ থেকেও রাজু বিস্তা পৌঁছেছেন, সুকান্ত মজুমদার পৌঁছচ্ছেন, এই বিষয়টাকে কিভাবে দেখছেন? কিন্তু তৃণমূল বলছে যে ওরা বন্দে ভারত নিয়ে এতটা মাতামাতি করছে, সাধারণ মানুষের যে পরিষেবা বা তাদের নিরাপত্তার দিকে খেয়াল রাখে না কেন্দ্র। কি বলবেন? দেখুন, এর আগেও দু একটি যে রেল দুর্ঘটনা ঘটেছে, বিগত দিনে মোদী সরকার বা এনডিএ সরকার আসার আগে রেল দুর্ঘটনা এত সংখ্যায় বেশি ছিল, সেটা আপনি খতিয়ে দেখলেই পেয়ে যাবেন। ওরা অপপ্রচারের জন্যই তৈরি। আর পরবর্তীকালে যে দুর্ঘটনা দু একটি ঘটনা ঘটেছে, তার পেছনে কারা জড়িত, তার নাম কি ছিল আপনাদের সমস্ত মিডিয়ায় দেখা গেছে। অর্থাৎ পরিকল্পিত এই সরকারকে হেয় করার জন্য বিশেষ নামের লোকেরাই এই ঘটনার সঙ্গে জড়িত অতীতে ছিল। তাই এই ঘটনাটার সঙ্গেও একই রকম যোগ আছে কিনা, অর্থাৎ দেশ বিরোধী শক্তির হাত আছে কিনা, সিগন্যালম্যান কে ছিল, ড্রাইভার কে ছিল, পেছন থেকে গিয়ে ধাক্কা মারলো, কেন এই লাইন বেলাইন করে দেওয়া হলো কিনা, এটা খতিয়ে দেখলেই আসল রহস্য বেরিয়ে যাবে। তাই যারা আগেই চেঁচাচ্ছে, তারা নিজেদেরকে আগে পড়াশোনা করে নিক। প্রতিটা ঘটনার পেছনে এই সরকারকে হেয় করার জন্য পরিকল্পিতভাবে করা হচ্ছে, অর্থাৎ ভুলের জন্য নয়, ইচ্ছাকৃত বেশিরভাগ ক্ষেত্রেই করা হচ্ছে হেয় করার জন্য। সেই জন্য এইরকম বিবৃতি যেন তারা আর না দেয়। মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেলমন্ত্রী ছিলেন, তখন পরিসংখ্যান করে দেখা গেলে অ্যাক্সিডেন্ট অনেক কম হতো, মানে বিভিন্ন মহল থেকে এই কথা উঠছে। সে তো তৃণমূলের লোকের কথা, রেকর্ড সে কথা বলছে না। প্রতি বছর এর আগে যে কোনো রেলমন্ত্রী থাক না কেন, এই আমাদের যে 10 বছরের সরকার, এটা 11 বছরে আমরা পা দিয়েছি। এই সময় রেলের দুর্ঘটনা কম হয়েছে, রেলের গতি বেড়েছে, বহু রেলের ট্রাক লাইন সব সিস্টেম চেঞ্জ করা হয়েছে, সিগন্যাল ব্যবস্থা চেঞ্জ করা হয়েছে, গাড়ির পরিকাঠামো, কোচ, ইঞ্জিনের পরিবর্তন হচ্ছে, দুর্ঘটনার মাত্রা কমেছে। দুর্ঘটনা ঘটেছে, তার পেছনে খতিয়ে দেখতে হবে কে জড়িয়ে রয়েছে, তার যাতে না ঘটে তার জন্য সিদ্ধান্ত নিতে হবে। এই ঘোলা জলে মিথ্যা অপপ্রচার করা মোটেই রাজনৈতিক ব্যক্তিত্বের কাজ নয়, দেশের পক্ষে মঙ্গল। রাজভবনে কিন্তু রাজ্য পুলিশের ঢোকা নিষিদ্ধ করলো রাজভবনের তরফ থেকে। সেখানে কেন্দ্রীয় বাহিনী, মানে রাজভবনের ভেতরে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হলো, তারা থাকবে, রাজ্য পুলিশের এন্ট্রি বন্ধ। কিভাবে দেখছেন বিষয়টাকে? বিষয়টা প্রশাসনিক বিষয়। এখন বোঝা যাচ্ছে বাংলার পুলিশের উপর দিদি বোধহয় আর ভরসা রাখতে পারছেন না, কিন্তু কেন্দ্রীয় বাহিনী এখনো নিরপেক্ষ আছে, অর্থাৎ দলীয়করণ হয়নি। অর্থাৎ তিনি কেন্দ্রীয় বাহিনীকে ভরসা করছেন, রাজ্য পুলিশকে ভরসা করছেন না। এবার আমি বলবো, রাজ্য পুলিশের ভাবা উচিত তারা কিভাবে অন্যায় করছে, বিভিন্নভাবে দলের হয়ে কাজ করছেন, তাই তাদেরও ভাবার সময় এসেছে। জগন্নাথ, প্রত্যেকটা বিষয়ে আমরা দেখছি যে কিছু হলেই আদালতের দ্বারস্থ হতে হচ্ছে, আদালতের থেকে অনুমতি নিতে হচ্ছে, তারপরে সেই কাজ। আর আমরা দেখলাম রাজভবনে যখন যারা পোস্ট পোল ভায়োলেন্সে আক্রান্ত, তাদের নিয়ে যাওয়া, তাদের রাজভবনে দেখা করতে নিয়ে গেছিল শুভেন্দু অধিকারী, তাদের আটকানো হলো, আবার সেই আদালতের কাছে যেতে হচ্ছে। প্রত্যেক মুহূর্ত কেন আদালতের কাছে যেতে হচ্ছে, কি বলবেন? এখানে গণতান্ত্রিক পদ্ধতিতে কোনো শাসন ব্যবস্থা চলছে না, রাজ্যের আইন অনুসারে রাজ্য চলছে না, যুক্ত পরিকাঠামোর যে রুলসগুলো কেন্দ্রীয় আছে, কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে, সেগুলোকে অমান্য করে চলা হচ্ছে। তাই বারে বারে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য বিরোধী দলকে আইন রক্ষার জন্য আদালতে যেতে হচ্ছে। পক্ষান্তরে বেআইনি কাজ করে হারার পরও হাইকোর্টের থাপ্পড় খেয়েও রাজ্য সরকার আবার কেন্দ্র সুপ্রিম কোর্টে গিয়ে আবার থাপ্পড় খেয়ে চলে আসছে। এ ঘটনা আমাদের বিচার বিভাগকে যেমন বেশি কাজ করতে হচ্ছে,
তেমনি রাজ্য প্রশাসনের উপর নির্ভরতা কমছে মানুষের। যেখানে এত দুর্নীতি রাজ্যে শাসকের আইন চলছে বলা হচ্ছে, বা বিভিন্ন দুর্নীতি এই 1-1.5 বছরের সামনে এসছে, আবারও কিন্তু নির্বাচনে যথেষ্ট পরিমাণে ম্যান্ডেট বা জনসাধারণের সেই ম্যান্ডেট নিয়ে কিন্তু তৃণমূল কংগ্রেস একটা ভালো সংখ্যায় প্রায় 29টা সিট পেল। তাহলে কোন জায়গায় সমস্যাটা হচ্ছে, যেখানে এত দুর্নীতি, চাকরি নেই, শিল্প নেই, মানুষ তাও কেন তৃণমূল কংগ্রেসকে চাইছে? কি মনে হয়, আপনার রাজনৈতিক অভিজ্ঞতা কি বলছে? মোটে এটা ম্যান্ডেট নয়। আপনি যদি বলেন পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল সরকার ম্যান্ডেট নিয়ে পঞ্চায়েত গঠন করেছে, তাহলে 100% মিথ্যা কথা বলা। ওখানকার জনতা, সমস্ত যারা আছেন তারা বাস্তব কি তারা জানেন। এবার লোকসভা নির্বাচনেও যে প্রকৃত গণতান্ত্রিক পদ্ধতিতে হয়তো 80% ভোট ঠিক হয়েছে, 20% জল মেশানো হয়েছে। প্লাস কাউন্টিংয়ে বিভিন্ন জায়গায় সরকার তার প্রশাসনিক পরিকাঠামোকে কাজে লাগিয়ে অর্থকে ব্যবহার করে তারা কেন্দ্রীয় পর্যবেক্ষককে পর্যন্ত সঠিক ভূমিকা নিতে দেয়নি, বা তারা নেয়নি। কেন নেয়নি খতিয়ে দেখা উচিত। আমি নিজে দেখেছি, কাউন্টিং অফিসার বলুন আর কাউন্টিং এজেন্ট বলুন, দলীয় প্রত্যেকের আই কার্ড ঠিক ছিল না। ছবিটাকে তুলে অন্যের নামে, রামের নামে শ্যাম, এক্সের নামে ওয়াই কাউন্টিংয়ে গেছে। যেমন পোলিং এজেন্ট দলীয়, তারাও যেমন ক্রিমিনাল ঢুকিয়ে দিয়েছে তৃণমূল সরকারের মদতে, ঠিক তেমনি পোলিং অফিসারের মধ্যে দলীয় ওয়ার্কার, আইপ্যাকের লোক, তারা কাউন্টিং অফিসার হয়ে গেছে। কারণ ফটোটা তুলে, ফটোর উপর কোনো সিল নেই, এটা আই কার্ড হতে পারে না। আই কার্ডের নামে ধোকা দেওয়া হয়েছে রাজ্যবাসীকে, জনগণকে, গণতন্ত্রের প্রহসনে পরিণত করেছে। কমিশনের ভূমিকা নিয়ে তাহলে কি বলবেন? আমি তো কেন ভূমিকা, আমি রীতিমতো নির্বাচন কমিশনকে আমি চিঠি করেছি, ভেতরে কাউন্টিং ভুয়ো ধরেছি, তারপরও পদক্ষেপ নেয়নি। কেন নেয়নি এটা তদন্ত হওয়া উচিত। পোস্টপোল ভায়োলেন্স আমরা 21-এর পরও দেখেছিলাম, আবার 24-এ পোস্টপোল ভায়োলেন্স। ইতিমধ্যেই ফ্যাক্ট ফাইন্ডিং টিম কিন্তু দিল্লি থেকে এসছেন, তারা কলকাতাতেও বিভিন্ন জায়গায় গেছেন, বাগডোগরা গেছেন। কি বলবেন, রিপোর্ট জমা করবে, কিন্তু এই ফ্যাক্ট ফাইন্ডিং টিম কিন্তু এর আগের বারেও যখন পোস্টপোল হয়েছিল তারা এসেছিল, রিপোর্ট জমা করেছিল, কিন্তু এর পরিণতিটা কি? মানে ফ্যাক্ট ফাইন্ডিং টিমের এই যে রিপোর্ট জমা করা, তার পরবর্তী পদক্ষেপটা কি? মানুষ তো সেই একই জায়গায় থাকে, কর্মীরা সেই একইভাবে কিন্তু আঘাত পায়, একইভাবে তাদের ঘর ছাড়া হতে হয়। একদম বাংলার মানুষ আমি মনে করি এই ফ্যাক্ট ফাইন্ডিং টিমে সন্তুষ্ট নয়। অতীতের রেকর্ড বলছে সিবিআই বসিয়েও কোনো ফয়সালা হয়নি, সাজা হয়নি, তারাও কেন বসে যাচ্ছে? এতে বাংলার মানুষ, বিজেপি কর্মীরা আশাহত, মর্মাহত। আমি বলবো ফ্যাক্ট ফাইন্ডিং নয়, 356 প্রয়োগ করে কাশ্মীরে যেমন দীর্ঘদিন প্রশাসন চালানো হয়েছে, এই রকম রুল চালু করা উচিত। তার সঙ্গে সঙ্গে সংগঠনকে মজবুত করা উচিত। নিট নিয়ে কি বলবেন? সেখানে ব্রাত্য বসু কিন্তু কেন্দ্রের দিকে আঙুল তুলছেন, এবং এই যে নিট কেলেঙ্কারি বা দুর্নীতি, এটাও কিন্তু একটা চরমতম দুর্নীতি। কি বলবেন? অবশ্যই আমি একমত, কারণ নিটে মেধাবী ছাত্রছাত্রীরা তাদের পরীক্ষা দেয়, আর একটা পরীক্ষা লস হওয়া মানে তাদের অনিশ্চয়তার দিকে ফেলে দেওয়া হয়, তার ভবিষ্যৎকে নষ্ট করে ফেলে দেওয়া হয়। কেন হলো তদন্ত করে কে দায়ী, তার জন্য শাস্তিমূলক কঠোর দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত, এবং প্রয়োজনে ক্যান্সেল করা হয়েছে, দ্রুত আবার ডেট দিয়ে তাদের পরীক্ষা নিয়ে দ্রুত রেজাল্ট বের করে, যাতে ছাত্রছাত্রীর ভবিষ্যৎ নষ্ট না হয়, মেধা ভিত্তি করেই যেন তারা তাদের ভবিষ্যতের পথ চলতে পারে, পা বাড়াতে পারে, তার জন্য প্রয়োজনীয় দ্রুত পদক্ষেপ গ্রহণ করা উচিত। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাময়িক রাজনীতি থেকে এই নির্বাসন বা সাময়িক অবসর নেওয়ার কারণ হিসেবে কি দেখছেন? কারণ ইতিমধ্যে বিভিন্ন মহল থেকে বলছেন তাদের পারিবারিক বিষয়, তাদের পারিবারিক দ্বন্দ্ব, কিন্তু ঠিক তিনিও তো প্রচুর ম্যান্ডেট নিয়ে ডায়মন্ড হারবার থেকে জিতলেন, প্রায় 7 লক্ষ। তো সেখান থেকে দাঁড়িয়ে তিনি জেতার পর তিনি সাময়িক বিরতি কেন নিচ্ছেন? দেখুন, মানে এখানে কি লিপস এন্ড বাউন্সের প্রসঙ্গ আসার ফলেই কি তিনি সরে গেলেন? জালিয়াতি তো জালিয়াতি, সেটা কোনো ম্যান্ডেট নয়। কি করে দুর্নীতি করতে হয়, ভোটে ভুয়ো তারা ভোট নিতে পারে,
এবং ওখানকার মানুষ গণতান্ত্রিক সিস্টেম যাতে প্রয়োগ না করতে পারে তারা অর্থের ব্যবহার করে তারা এটা যেমন করেছে, ঠিক তেমনি পারিবারিক বিবাদও আছে। আমরা দেখলাম বাড়ির মধ্যে ধাক্কা মেরে ফেলে দেওয়া হলো, ডাক্তারবাবু বিবৃতি দিলেন কিন্তু পরে আবার বিবৃতি পাল্টে দিলেন। অর্থাৎ মমতা ব্যানার্জি পরিবারের মধ্যেই তাকে হত্যা করার ষড়যন্ত্র চলছে। শোনা যায়, নির্ভরযোগ্য সূত্র নয়, তবুও আমি বলবো শোনা গেছে তার বাড়ি মমতা ব্যানার্জি খাবার ভাইপোর বাড়ি থেকে যেত এবং ভাইপো নাকি তার খাবার আর খাচ্ছে না, এরকম ঘটনাও ঘটেছে। অর্থাৎ অবিশ্বাসের একটা বাতাবরণ তৈরি হয়েছে। সেই কারণে পিসির ওপর ভাইপো চাপ সৃষ্টির জন্য ওই মুখ্যমন্ত্রী হওয়ার জন্য হয়তো চাপ দিয়েছে, মানেননি, সেই কারণেই হয়তো নির্বাচনে যাওয়ার অভিমান করছে। আরে এসব নাটক, একটা আসলে নির্বাচন নয় বা সরে যাচ্ছে, আসলে পদ পাওয়ার জন্য এটা করছে। মানে শুধু পদ পাওয়ার জন্য নাকি কোথাও লিপস অ্যান্ড বাউন্স? আমরা সম্প্রতি দেখেছিলাম আদালতে আবার সেই প্রসঙ্গ উঠেছে, তার কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে, ঠিক তারপরেই কিন্তু এই ধরনের একটা বিবৃতি তিনি দিয়ে সরে গেলেন। তাহলে কোথাও কি ধরা পড়ার একটা ভয়? কারণ আমরা দেখেছিলাম এক্স জাস্টিসও বলেছিলেন যে পিরামিডের মাথায় পৌঁছতে হবে এবং সেই মাথা অবধি পৌঁছে যাবে। কি বলবেন? হতে পারে, ধরা পড়ার ভয়ও হতে পারে, পারিবারিক দ্বন্দ্ব হতে পারে। আমি তো ওই পরিবারের সদস্য নয়, সেই জন্য সঠিক কথা বলা যাবে না। কারণ আমাদের সংশয়, সবই অপশান খোলা থাকলো, অদূর ভবিষ্যতই সঠিক তথ্য দেবে। একদম শেষ একটি প্রশ্ন যাব, যে মানিকতলা এবং আরো 3টে জায়গায় থেকে ইতিমধ্যেই বাই ইলেকশনের ক্যান্ডিডেট দেওয়া হয়েছে। তৃণমূল তো আগেই দিয়েছেন, বিজেপিও দিয়েছেন। কি মনে হয় যে কতটা লড়াইটা কতটা কঠিন হবে না হালকা হবে? তার কারণ কিছুদিন আগেই কিন্তু 24-এর লোকসভা নির্বাচনের ফলাফল আমরা দেখেছি। কি বলবেন? দেখুন, উপনির্বাচন মানে বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যে রেজাল্ট ঠিক আসে না। বাংলার প্রশাসনিক হাতে বা যেভাবে নির্বাচন হচ্ছে আমরা দেখেছি ফলকে প্রভাবিত করে উল্টে দেওয়া হয়েছে। এবং এটা নিশ্চিত যে লোকসভা 1 মাস আগে রেজাল্ট হয়নি, কয়েকদিন আগে রেজাল্ট হয়েছে, সেই রেজাল্টে আমি আমার লোকসভার মধ্যে রানাঘাট দক্ষিণে যেখানে প্রার্থী অর্থাৎ হারা প্রার্থী লোকসভায় 37,000 ব্যবধানে তিনি হেরেছেন তার নিজের বিধানসভায়। হারার পর আবার তাকে প্রার্থী করেছে, তাকে জেতানোর জন্যই তো করেছে। অর্থাৎ তাহলে নির্বাচনটা কি হবে এবার বুঝে নিন, এবং কি মানসিকতা নিয়ে তিনি প্রার্থী করলেন। আর যিনি প্রার্থী হলেন কতটা বেহায়া হলে হয়, তার নির্লজ্জতা কোন পর্যায়ে গেলে যিনি আগে 37,000-এ 37খানা থাপ্পড় খেয়ে আবার দাঁড়াতে গেছে। তাই বলছেন এই লড়াইটা মানে যেহেতু মানিকতলা বা বিভিন্ন, কিন্তু আপনিও তো প্রচুর মানুষের আশীর্বাদ নিয়ে যে পার্সেন্টেজ নিয়ে আপনি জয়লাভ করেছেন সেটা কিন্তু একদম নজিরবিহীন। মানে বাকি যারা জয়লাভ করেছে বিজেপির তরফ থেকে সর্বোচ্চ বলতে পারা যায়। তাহলে আপনি যেহেতু একটা জায়গা থেকে জিতেছেন এবং আপনি নির্বাচন করেছেন, কি মনে হয় মানিকতলা বা আরো যে 3টে জায়গায় যে প্রার্থী দেওয়া হয়েছে এবং তৃণমূলের বিপরীতে যে প্রার্থী দিয়েছে তারা কতটা স্ট্রং, মানে কিভাবে লড়াইটা করবে? দেখুন, এই ব্যাপারে তো কেন্দ্রীয় বা রাজ্যের নেতৃত্ব যারা বাছাইয়ের দায়িত্বে ছিলেন, কে ছিলেন, কালার সিলেকশন করেছেন, আমাদের তো জানার কথা নয়। তবে তারা জেতার জন্যই করেছেন, তারা লড়াই দিতে পারবেন বলেই করেছেন, তৃণমূলের বিরুদ্ধে লড়াই দিয়ে জিতবেন বলেই ভরসা রেখেছেন। এবং পরবর্তীকালে নির্বাচন কতটা ফেয়ার হবে তার উপরই নির্ভর করবে রেজাল্ট। পোস্ট পোল ভায়োলেন্সের দুর্গাপূজা অবধি কিন্তু কেন্দ্রীয় বাহিনী যাতে থাকে তার জন্য শুভেন্দু অধিকারী কিন্তু একটি আবেদন রাখার চেষ্টা করছেন, এবং যাতে পুজো অবধি থাকে, একটা নিরাপত্তা থাকে কর্মীদের, এবং তারা যেন মনোবল পায়, সাহস পায়। কি বলবেন, সহমত কি? দেখুন, আমি পুজো টুজো অবধি বুঝি না। বাংলায় যে সরকার আছে তার দায়িত্ব সে যদি পালন না করে অবশ্যই কেন্দ্রীয় শাসন লাগিয়ে 356 প্রয়োগ করা। পুজো পর্যন্ত, পুজোর পর তারা কি বাঙালি মরবে? এটা কোনো কথা নয়। আমি তার বিরোধিতা করছি না, তিনি হয়তো একটা দৃষ্টিতে দেখেছেন যে আপাতত শান্ত হয়ে যাবে না। এখানে ভায়োলেন্স পোস্ট পোল নয়,
সারা বছর ধরে ভায়োলেন্স চলছে, একের পর এক কর্মীদের ঝুলিয়ে দেওয়া হচ্ছে, গলায় মেরে হত্যা করে ঝুলিয়ে দিচ্ছে, আর পুলিশ আগেই বিবৃতি আত্মহত্যা বলে চালাচ্ছে। এ ঘটনা নতুন নয়, তাহলে পুজো পর্যন্ত কেন? আমি মনে করি এটা এককালীন ব্যবস্থা নেওয়া উচিত। একদম, মানে সন্দেশখালীতে রেখা পাত্রের সুরক্ষা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে, কারণ যদি কেন্দ্রীয় বাহিনী চলে যায় বসিরহাট এবং সন্দেশখালীর মতন যেখানে যে জায়গাগুলো খুবই মানে খুব ভয়ঙ্কর জায়গা, সেই জায়গাগুলোতেও কিন্তু তাদের রক্ষা করার একটা বিষয় উঠছে। কিভাবে দেখছে? ভারতীয় সংবিধান এমন কথা বলেছে, রাজ্য সরকার যদি বিশৃঙ্খলা সৃষ্টি করে প্রশাসনিক মদতে করে, কেন্দ্র সরকার তার শাসন কায়েম রাখতে ঠিক করার জন্য যে কোনো মুহূর্তে সেখানে 356 জারি করতে পারে। সর্বশেষ সুপ্রিম কোর্টের রায় 356 নিয়ে হয়েছে। তাই আমি মনে করি কেন্দ্র সরকারের একটা কড়া বার্তা দেওয়া উচিত। আপনার প্রশাসনিক দায়িত্ব, আইনের শাসন যদি কায়েম না করে আপনার পুলিশ প্রশাসন, তার জন্য আমাকে কঠোর দাওয়াই নিতে বাধ্য থাকবো, এরকম মেসেজ আসা উচিত। শুধু পুজো পর্যন্ত নয়, তিনি হয়তো যিনি ভেবেছেন না পুজো পর্যন্ত গেলেই শান্তি ফিরে আসবে, তা নয়। এটা ইচ্ছাকৃত সৃষ্টিকারী সমস্যা, সেই কারণে পুজো নয়, একদম কড়া হুমকি দিয়ে বলা উচিত আমরা কেন্দ্রীয় বাহিনী তুলে নেব। এরপর যদি ইচ্ছাকৃত কোনো ঘটনা ঘটে, তার জন্য শাস্তির ব্যবস্থা রাজ্য প্রশাসন যদি না করে, ঘটনা ঘটতেই পারে, তার জন্য শাস্তির ব্যবস্থা, কঠোরতম ব্যবস্থা প্রশাসনের নেওয়া উচিত। না হলে আমরা কেন্দ্র বাধ্য হব তোমার ওপর 356 প্রয়োগ করতে। সুপ্রিম কোর্টের আইন অনুসারে এখন আর বাধা নেই। লক্ষ্মীর ভান্ডার 500 থেকে 1000 করা হলো ঠিক নির্বাচনের আগে, এবং উড়িষ্যাতেও বিজেপির সরকার হলো সুভদ্রা যোজনা বলে, সেখানেও সুভদ্রা যোজনা ঘোষণা করা হয়েছে এবং চলছে। কিভাবে দেখবেন, মানে বিজেপি শাসিত রাজ্যে সুভদ্রা যোজনা চলছে প্রায় 3000 টাকার কাছে, এবং সেখানে লক্ষ্মীর ভান্ডার 500 থেকে 1000 করা হলো। কি বলবেন? বিজেপি আর্থিকভাবে সর্বত্রই এগিয়ে। মধ্যপ্রদেশেও আমরা এখানকার রাজ্যের চেয়ে বেশি দিচ্ছি, উড়িষ্যায় এসে আরো বেশি দিচ্ছি, বাংলা আসলে আমরা আরো বেশি দেব, কারণ বাংলা হচ্ছে সবচাইতে উর্বর ভূমি। শিল্প থেকে আরম্ভ করে ফসল, কৃষি এবং ফুল চাষ, ফল চাষ, সবকিছুতে বাংলা সোনার বাংলা। তাই এখানকার আয় উন্নতি ধ্বংস হলেও আগামী ভারতীয় জনতা পার্টি আসলে এখানকার রাজ্যের আয় বাড়বে, এবং তার জন্য আমরা ওই 4000 কেন 5000ও লক্ষ্মীর ভান্ডার পাল্টা প্রকল্প চালু করতে পারি। অন্নপূর্ণা যোজনাকে সেইভাবে তাহলে সামনে আনা হলো না কেন? মানে অন্নপূর্ণা যোজনাও তো আছে আমাদের পশ্চিমবাংলায়, সেটাকে সেইভাবে তাহলে মানুষের কাছে নিয়ে যাওয়া হলো না কেন? দেখুন, অন্নপূর্ণা যোজনা বলুন, যা বলুন, এখানকার রাজ্যের যত স্কিম আছে সেগুলো কেন্দ্রের প্রকল্পটা নিয়ে নিজের নাম করে টাকাটা দিয়ে আসলে দিচ্ছে মোদি, নাম কিনছেন দিদি, এই ফর্মুলায় তিনি চালাচ্ছেন। আবাস যোজনা থেকে গ্রামীণ সড়ক যোজনা, সবই নাম পাল্টে সবকিছু নিজের নামে করছেন। রেশন দুর্নীতি করে তিনি অন্নপূর্ণা যোজনা চালাচ্ছেন। অর্থাৎ সবই কেন্দ্রের দেওয়া প্রকল্প, নাম কিনছেন দিদি।